সবাই রাজা। কি মনে পড়েছে? এবং আমরা সবাই গানটি গাইতে পেরেছি। খুব সুন্দর। আমরা এই গানটিকে আরো একটিবার খুব সুন্দর করে মিষ্টি করে গাইবো। ঠিক আছে? তোমরা সবাই প্রস্তুতি নিয়ে আছো তো? আমরা কিন্তু এখন সবাই একসাথে গাইবো। তার মানে তোমরা এখন আমার সাথে এই গানটি গাইবে। ঠিক আছে? তাহলে শুরু করি। 1 2 3। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। খুব সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে গানটি গাওয়ার জন্য। আমাদের ছড়া গান তো এখানেই শেষ হলো। এখন আমরা কি করবো বলো তো? কি বলেছিলাম? আমরা আজকে ছবি দেখে গল্প বানাবো। তাহলে চলো সবাই মিলে একটু বোর্ডে দেখি। দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছ? একটি নদীর ধার, সেখানে একটি মা হাঁস আছে, তার 3টি ছানা নিয়ে। আর পাশে আছে কে? পাশে আছে মুরগি, তার 3টি মুরগি ছানাকে নিয়ে। তারা এখানে এসেছে। কেন এসেছে? চলো আমরা একটা গল্প বানিয়ে দেখি। একদিন মা মুরগিটির ইচ্ছে হলো তার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে ঘুরতে যাবে। তাই সে নদীর কাছে চলে এলো। নদীর কাছে এসে ভাবছে কি করে নদী পার হবে, কি করে সে নদী পার হয়ে ওপারে যাবে। সে প্রচন্ড ভাবনায় পড়ে গেল। নদীর পাড়ে যেতেই দেখলো একটি হাঁসের ঘর। মা হাঁস ঘর থেকে বেরিয়ে 3টি ছানাকে নিয়ে আছে। তখন মুরগিটি হাঁসটিকে বলল, আচ্ছা আমি নদী কিভাবে পার হব? আমার তো 3টে ছানা, আমি ছানাদের নিয়ে কিভাবে নদী পার হব? আমার যে বড্ড ইচ্ছে করছে ছানাদের নিয়ে নদীর ওপারে যে ঘুরে আসি। তখন এই হাঁস বলল, আরে তুমি তোমার বন্ধু, তোমার জন্য বুঝি এটুকুন করতে পারবো না? আমি তোমাকে সাহায্য করব। এই যে সুন্দর নদীটি, সেই নদীটি আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমি তোমাদেরকে ওপারে নিয়ে যাব। তখন মুরগি বলছে, সে না হয় আমি গেলাম, আমার ছানারা কি করবে? তুমি তো একা আমাকে আমার 3টে ছানাকে নিতে পারবে না। তখন হাঁসটি বলল, চলোই না, আমার কাছে চমৎকার বুদ্ধি আছে। দেখো তোমরা দ্বিতীয় ছবিটিতে কি দেখা যাচ্ছে? দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে মুরগিটি অনেক খুশি হয়ে আছে এবং সে তার ছানাদের নিয়ে নদীর কাছে চলে গেছে। এখন তারা নদী পার হবে, ঘুরবে। এবং পিছনে আছে হাঁস, তার ছানাদের নিয়ে যাচ্ছে। হাঁস কিভাবে মুরগিকে এবং মুরগির ছানাদেরকে নদী পার হতে সাহায্য করে এবং নদীটিকেও ঘুরে ঘুরে দেখায়, আমরা এর পরের ছবিটাতে দেখব। তাহলে চলো। দেখতে পাচ্ছ এখানে এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? এই ছবিটিতে হাঁস বলছে, তুমি চিন্তা করো না, তোমার যে 3টে ছানা আছে এই 3টে ছানাকে আমি আমার ছানাগুলো সাহায্য করবে।
দেখতে পাচ্ছ কি বলছে, ওরা দুজনে কথা বলছে, তাই না? মুরগি আর হাঁস। মুরগি তো অনেক চিন্তায় পড়ে গেছে, আমি না হয় তোমার সাহায্য নিয়ে যাব, আমার ছানাদের কি হবে? এবার দেখো পরের ছবিটিতে, দেখতে পেয়েছো এখানে কি দেখা যাচ্ছে? হাঁস বুদ্ধি বের করেছে, সে মুরগিকে বলছে, বন্ধু তুমি আমার পিঠে উঠে আসো, আর আমার যে 3টে ছানা, সে তোমাদের ছানাকে পিঠে করে নেবে, এরপর আমরা সুন্দর করে চলে যাব। দেখো দেখো এই ছবিটিতে দেখো, কি দেখতে পাচ্ছ? এই ছবিটিতে দেখা যাচ্ছে হাঁসের পিঠের উপর মুরগি বসেছে, এবং হাঁসের যে ছানাগুলো আছে 3টে, এই 3টি ছানার উপরে মুরগির ছানাগুলো বসেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের যে গল্প, এই গল্পটা তাহলে প্রথম থেকে বলো তো, কি বললাম? প্রথমে কি ছিল? প্রথমে ছিল মুরগি ভাবছিল কিভাবে সে নদী পার হবে, কিভাবে তার বাচ্চাদেরকে সে নদী পার করে ওপারে নিয়ে যাবে, ঘুরবে ফিরবে আনন্দ করবে। কি করে হয়? নদীর পাড়ে আসতেই দেখা হয়ে গেল হাঁসের সাথে। হাঁসও তার 3টে ছানাকে নিয়ে মাত্র ঘর থেকে বের হয়েছে। তখন মুরগি হাঁসকে বলল, আমি বড্ড বিপদে পড়েছি জানো, কিভাবে যে আমার ছানাদের নিয়ে নদী ঘুরতে যাব, নদীর ওপারে ঘুরতে যাব বলো তো? হাঁস তো হেসেই কুল, সে বলছে, আমি থাকতে বন্ধু তোমার চিন্তা কি? তুমি আমার পিঠে উঠে আসবে, আর তোমার যে আদরের ছানাগুলো আছে তারা আমার ছানার পিঠে উঠবে। আমরা তো সাঁতার জানি, আমরা ঠিক তোমাদেরকে নদীর ওপারে নিয়ে যাব। তারপর এরপর কি হলো বলো তো? মুরগি কি হাঁসের পিঠে চড়ে নদী পার হতে পারবে? ছানাগুলো কি হাঁসের ছানার উপরে উঠে নদী পার হতে পারবে? আচ্ছা, আমরা এটা পরবর্তী ক্লাসে দেখে নিব, ঠিক আছে? তোমরাও ভাবতে থাকো, আমিও ভাবতে থাকি, পরে আমাদের কি আসছে দেখতে হবে তো। সোনামণিরা, আমাদের গল্প তো শেষ হলো, এখন আমরা কি করব বলো তো? আমরা এখন সংখ্যা নিয়ে খেলা করব। আমাদের কাছে অনেকগুলো জিনিস থাকবে, সেখান থেকে বাদ দিলে কটা জিনিস থাকবে সেই হিসেবটা করব। খুব মজার, তাই না? তাহলে চলো আমরা একটু বোর্ডে দেখি। মনে পড়েছে তোমাদের আগের ক্লাসে আমরা প্রথম 4টি করেছিলাম? হ্যাঁ, খুব সহজভাবে, খুব সুন্দরভাবে তোমরা প্রত্যেকে কিন্তু বলতে পেরেছো। এখনো আমরা পরের 4টি করব। তাহলে চলো তার আগে আমরা একটু বল দিয়ে খেলা করি। এই দেখো আমার কাছে রং বেরঙের বল আছে, নীল, সবুজ, হলুদ এবং লাল। আচ্ছা, আমার কাছে কয়টি বল আছে দেখো তো? এখানে কয়টি বল আছে বলো বলো? 4টি বল আছে। খুব ভালো। এই 4টি বল থেকে আমরা লাল এবং হলুদ বলটি সরিয়ে ফেলবো। চলো দেখি। আমি যদি 2টো বল সরিয়ে নিই তাহলে আমার কাছে কটি বল থাকে বলো? 2টি। খুব সুন্দর। এই যে আমার কাছে 4টি বল ছিল, সেখান থেকে 2টি বল সরিয়ে ফেললাম, বাদ দিয়ে দিলাম। এটি কি অঙ্ক? এটি বিয়োগ অঙ্ক। খুব সুন্দর। আমরা এখন গত ক্লাসের মতন করে নিচের 4টি বিয়োগ অঙ্ক করে ফেলবো। তোমরা সবাই প্রস্তুত আছো তো? খুব সুন্দর। বোর্ডে দেখো এখানে কি সংখ্যা আছে? এটি কি? 8। হ্যাঁ, 8 সংখ্যা আছে এবং এতে কি কোন চিহ্ন? বিয়োগ চিহ্ন। 8 বিয়োগ 5 সমান সমান কত হবে বলো তোমরা? তোমার কাছে 8টি কলম আছে, সেখান থেকে 5টি কলম তুমি কাউকে দিয়ে দিলে, কটি হবে? চলো একটু দেখে নেই কটি হয়। এখানে আমার কাছে কিছু কলম আছে। 1 2 3 4 5 6 7 এবং 8। এই যে আমার কাছে 8টি কলম আছে, এই 8টি কলম থেকে আমি এখন কয়টি কলম বাদ দিব? 8টি কলম থেকে আমি বাদ দিব, তোমরা বলো? 5টি। হ্যাঁ, এই 8টি কলম থেকে এখন আমি 5টি কলম বাদ দিয়ে দিচ্ছি। 1 2
3 4 5 8টি কলম থেকে 5টি কলমকে আমি সরিয়ে ফেললাম, মানে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কাছে এখন কটি কলম আছে? 1 2 3। খুব সুন্দর, আমার কাছে তাহলে এখন আছে 3টি কলম। এখন দেখো বোর্ডে 8 বিয়োগ 5 সমান সমান কত লিখব? খুব সুন্দর, হ্যাঁ, এখানে আমরা লিখব 3। সবাই সুন্দর করে বলতে পারছো। এরপর আমরা পরের অঙ্কটিতে চলে যাই। এখানে দেখো কি সংখ্যা আছে? এটি কোন সংখ্যা? 6 বিয়োগ 2। 6 বিয়োগ 2। তোমার কাছে 6টি পাতা আছে, সেখান থেকে তুমি 2টি পাতা সরিয়ে নিলে কটি পাতা থাকবে? আমার কাছে তখন পাতা নেই, তাহলে আমি বরং কলম দিয়ে করে নিই। আমার কাছে এখানে কিছু রঙিন কলম আছে। আমরা এখন এখান থেকে 6টি কলম থেকে 2টি কলম বাদ দিয়ে দেখব কয়টি কলম থাকে। দেখো তো, এখানে 6টি কলম আছে। 1 2 3 4 5 6। 6টি কলম থেকে কয়টি কলম বাদ দেবো এখন? দেখো তো, 6 থেকে কত বাদ যাবে? 2। অর্থাৎ 6টি কলম থেকে আমি এখন 2টি কলম বাদ দিয়ে দিব। 1 2। তাহলে আমার কাছে এখানে কয়টি কলম থাকবে? 1 2 3 4। তোমাদেরও কি 4 হয়েছিল? খুব ভালো। তাহলে আমরা এখন এই ঘরটিতে 6 বিয়োগ 2 সমান লিখব 4। এখন কি করবো বলো তো? আমরা পরের ঘরটিতে যাব। এখানে দেখো সংখ্যা কত আছে? সংখ্যা আছে 5। 5 থেকে কত? 5 থেকে বিয়োগ করব 1। 5 বিয়োগ 1 সমান কত? তোমরা ওখানে বসে গণনা করবে, আমি এখানে গণনা করব, তারপর আমরা মিলিয়ে দেখব। 5 বিয়োগ 1 সমান কত? এখানে দেখো কটি কলম আছে? 1 2 3 4 5। এখানে আমার কাছে 5টি কলম আছে। 5টি কলম থেকে কত বিয়োগ করব? কয়টি কলম বিয়োগ করব? একটি কলম বিয়োগ করব, অর্থাৎ একটি কলমকে আমি সরিয়ে দেব। তাহলে দেখো এখানে কয়টি কলম থাকে? 1 2 3 4। মাত্র 4টি কলম থাকে। অর্থাৎ আমরা এখন এই খালি ঘরে কি লিখব? 5 বিয়োগ 1 সমান 4। এটাও তো মিলে গেছে, তাই না? হ্যাঁ, এবং সর্বশেষ অঙ্কটি তোমরা করবে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো এখানে কি আছে? সংখ্যাটি কি? 9। 9 সংখ্যা থেকে বিয়োগ যাবে কত? 3। 9 বিয়োগ 3 সমান কত? তোমরা একটু ভাবো, এরপর তোমরা বিয়োগ করে আমাকে সংখ্যাটি বলবে। 9 বিয়োগ 3 সমান কত? ঠিক আছে, চলো এখন আমরা একটু কলম দিয়ে গণনাটা করে দেখি। আমার এখানে বেশ কিছু কলম আছে। 1 2। তোমরা কি আমার সাথে গণনা করছো? অবশ্যই আমার সাথে গণনাটা করবে। 3 4 5 6 7 8 এবং 9। এখানে 9টি রঙিন কলম আছে। এই 9টি কলম থেকে কয়টি কলম বাদ দেব? তোমরা কয়টি কলম বাদ দিয়েছো? কত সংখ্যা বাদ দিয়েছো? 3। কেন? 9 বিয়োগ 3। তারপরে 9 থেকে আমরা বিয়োগ করব 3। 9টি কলম আছে, সেখান থেকে আমরা 3টি কলম বিয়োগ করব। 1 2 3। এই যে 3টি কলম,
এটিকে আমি সরিয়ে দিচ্ছি। এখন আমার হাতে এখানে কয়টি কলম আছে? 1 2 3 4 5 6 6টি কলম আছে। আমরা আরো একবার গণনা করে দেখি তো। 1 2 3 4 5 এবং 6। তাহলে আমরা দেখলাম 9 থেকে যখন আমরা 3 বিয়োগ করছি তখন কি সংখ্যা থাকছে? 6। খুব ভালো, খুব ভালো। তাহলে আমরা এখানে লিখতে পারি 6। কি সুন্দর ভাবে তোমরা সবগুলো অঙ্ক একে একে করে করে ফেললে। এই যে সংখ্যা নিয়ে খেলাটা অনেক মজার না? আচ্ছা সোনামণিরা, এখন একটু দেখো তো প্রথম থেকে এখন পর্যন্ত আমরা কি কি করলাম ক্লাসে। প্রথমে করেছি ব্যায়াম, এরপর আমরা সবাই রাজা গানটি সম্পূর্ণভাবে গেয়েছি। এরপর হাঁস ও মুরগির গল্প, ছবিতে গল্প, তার কিছুটা অংশ আজকে আমরা বলেছি। এরপর আমরা বিয়োগ অঙ্ক শেষের 4টি করলাম। এভাবে আমাদের আজকে প্রাক প্রাথমিক ক্লাসের সম্পূর্ণ অংশ শেষ হলো। সোনামণিরা, তোমরা কিন্তু সবাই বাসায় থাকবে, বাহিরে বেশি যাবে না, বাসায় খেলাধুলা করবে। আমাদের মহামারীর কারণে আমরা স্কুলে যেতে পারছি না, কিন্তু বাসায় তো থাকছি। বাসায় আমরা মন দিয়ে লেখাপড়া করব, বিভিন্ন কাজে অংশগ্রহণ করব, সবার সাথে সুন্দর ব্যবহার করব। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ থাকার কারণে শিশুরা স্কুলে যেতে পারছে না। আপনারা সন্তানদের প্রতি আরো যত্নবান হবেন, তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হবেন এবং বিভিন্ন কার্যকলাপে তাদের অংশগ্রহণ করাবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এই বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমরা কিন্তু করোনা সংক্রমণে ভীত হব না, সচেতন হব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, বাড়িতে থাকবো, সুন্দর করে লেখাপড়া করব, বাবা মার কথা শুনবো, তাই না বন্ধুরা? ঠিক বলেছো। আজকে কিন্তু আমরা অষ্টম অধ্যায় থেকে বিয়োগ করি। আমরা কিন্তু কয়েকটি পাঠে বিয়োগ করা শিখেছি, সংখ্যার তুলনা করা শিখেছি, শূন্যের বিয়োগ করা শিখেছি, খালি ঘর পূরণ করতে শিখেছি, তাই না? আজকে ঠিক তেমনই আমরা বিয়োগ করব গাণিতিক লিখিত সমস্যা থেকে। চলো তাহলে আমরা পাঠে যাই। শিক্ষার্থী বন্ধুরা,
চলো আমরা গণিত বইয়ের 50 পৃষ্ঠা সবাই খুলি। দেখো তো 50 পৃষ্ঠায় কি লেখা আছে। 2 নম্বর একটি লিখিত গাণিতিক সমস্যা আছে। চলো তো আমরা একটু পড়ে দেখি কি লেখা আছে এখানে। এখানে বলেছে লিজার 8টি খেলনা ছিল, সে ছোট বোনকে 3টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইল? একটু চিন্তা করো তো এই সমস্যাটিতে কি বলেছে। বলেছে লিজার 8টি খেলনা ছিল, তাহলে লিজা নামে আমাদের যে বন্ধুটি আছে তার কয়টি খেলনা ছিল? ঠিক বলেছো, 8টি। লিজা কি করেছে দেখো, সে ছোট বোনকে 3টি খেলনা দিল। লিজা কি করেছে, ওর যে ছোট বোনটি আছে তাকে 3টি খেলনা দিয়েছে। তাহলে লিজার খেলনা কি বেশি হলো না কম হলো? একটু চিন্তা করো তো। ঠিক বলেছো, দিয়ে দিলে কিন্তু তার খেলনা কমে যাবে, তাই না? বলেছে এখন তার কাছে কয়টি খেলনা রইল? তাহলে লিজার ছিল 8টি খেলনা, বোনকে দিয়ে দিল 3টি খেলনা, তাহলে তার কাছে এখন কয়টি খেলনা রইল? তাহলে আমরা এটা কিভাবে লিখবো? চলো আমরা দেখি। লিজার কাছে কয়টি খেলনা ছিল বন্ধুরা? ঠিক বলেছো, 8টি। তাহলে আমি লিখে ফেলছি, লিজার কাছে ছিল 8টি খেলনা। সে কি করেছে, সে তার ছোট বোনকে কি করেছে, 3টি খেলনা দিয়ে দিয়েছে। তাহলে অঙ্কটি কি করতে হবে? ঠিক বলেছো, অঙ্কটি কিন্তু বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ চিহ্ন দিচ্ছি। সে তার বোনকে কয়টি দিল? 3টি। তাহলে আমরা এখানে লিখে ফেলছি 3। এরপরে কি জিজ্ঞেস করেছে, এখন তার কাছে কয়টি খেলনা রইল? তাহলে এটা তো আমরা জানি না, তাই না? তাহলে একটি আমাদের কি হবে, খালি ঘর, তাই না বন্ধুরা? আচ্ছা, আমার কাছে তো খেলনা নেই, আমি কলম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো লিজার এগুলো কলম। লিজার যদি 8টি কলম থাকতো, আমরা একটু গুনে দেখি 8টি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8। তাহলে মনে করো এই কলমগুলো লিজার। লিজার কয়টি কলম? 8টি কলম। সে কি করেছে, তার ছোট বোনকে এখান থেকে 3টি কলম দিয়েছে। চলো আমরা তাহলে 3টি কলম ছোট বোনকে দিয়ে দেই। 1 2 3। লিজা এই তার 8টি কলম থেকে 3টি কলম ছোট বোনকে দিয়ে দিল। এবার দেখি তো লিজার কয়টি কলম আছে। চলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5। তাহলে লিজার কয়টি কলম থাকলো? ঠিক বলেছো, 5টি কলম থাকলো। তাহলে আমরা এখানে কি লিখবো? 5। ঠিক, খেলনা দিয়েও তাই হবে। তাহলে লিজার 8টি খেলনা থাকলে সেখান থেকে 3টি খেলনা যদি ছোট বোনকে দিয়ে দেয়, তাহলে লিজার আর 5টি খেলনা থাকবে, তাই না বন্ধুরা? ঠিক বলেছো। এরপরে 3 নম্বর সমস্যাটি আমরা একটু দেখি। চলো তো আমরা একটু পড়ে দেখি। একটি গাছে 6টি পাখি বসেছিল, 2টি পাখি উড়ে গেল, কয়টি পাখি রইল? কি বলেছে বন্ধুরা, একটু চিন্তা করো। কি বলেছে, একটি গাছে 6টি পাখি বসেছিল। তাহলে গাছে বসেছিল কয়টি পাখি? ঠিক বলেছো, 6টি পাখি। সেখান থেকে কি হলো, 2টি পাখি উড়ে গেল। যদি 2টি পাখি উড়ে যায় তাহলে কয়টি পাখি থাকবে? তোমরা কি পাখির ছবি দেখতে চাও? চলো শিক্ষার্থী বন্ধুরা, চলো তো আমরা একটু গুনে দেখি এখানে কয়টি পাখি আছে। 1 2 3 4 5 6। তাহলে কি বলেছিল, একটি গাছে 6টি পাখি বসেছিল। মনে করো এই 6টি পাখি গাছে বসে আছে। এখন এখান থেকে 2টি পাখি যদি উড়ে যায়, তাহলে এটা তো ছবি, তাহলে আমরা এখানে দাগ দিয়ে দেখি। মনে করো এই পাখি দুটো উড়ে গেছে, এই পাখি দুটো উড়ে গেল। তাহলে আমাদের কয়টি পাখি থাকলো? চলো একটু গুনে ফেলি। 1 2 3 4, তাই না বন্ধুরা? 6টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি থাকবে? ঠিক বলেছো, 4টি থাকবে। চলো তাহলে আমরা এটা লিখে ফেলি। তাহলে বন্ধুরা আমরা এটি কিভাবে লিখতে পারি খাতায়?
আমাদের পাখি ছিল কয়টি গাছে বসে? 6টি। 2টি পাখি উড়ে গেল। তাহলে উড়ে গেলে তো ওরা সরে গেল, তাই না? তাহলে এটা বাদ যাবে। বাদ গেলে কি লিখবো? বিয়োগ চিহ্ন। তাহলে বিয়োগ 2। তাহলে কয়টি পাখি রইলো? আমরা কিন্তু আগেই দেখেছি ছবিতে, তাই না? 4টি পাখি। তাহলে আমরা এখানে কি লিখবো? 4। তাহলে 6টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে 4টি পাখি থাকবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 4 নম্বর গাণিতিক সমস্যাটা একটু পড়ে দেখি। এখানে কি লেখা আছে দেখো তো, কি লিখেছে? একটি শ্রেণীকক্ষে 8 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 3 জন ছাত্রী। শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে? একটু চিন্তা করো তো বন্ধুরা, তোমাদের ক্লাসে যে তোমরা বন্ধুরা বসে থাকো না, একটু চিন্তা করে দেখো তো কি বলেছে। একটি শ্রেণীকক্ষে 8 জন ছাত্র ছাত্রী বসে আছে। তাহলে একটি শ্রেণীতে কয়জন বসে আছে? 8 জন। এর মধ্যে কি বলেছে? 3 জন হলো ছাত্রী। 8 জনের মধ্যে 3 জন ছাত্রী। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বন্ধুরা? একটু চিন্তা করো। কি করেছো? ঠিক বলেছো, যে আমাদের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আছে 8 জন। তাহলে চলো আমরা লিখে ফেলি 8। এর মধ্যে 3 জন ছাত্রী। তাহলে আমরা সব ছাত্রছাত্রী থেকে 3 জন ছাত্রী যদি বাদ দেই, তাহলে সব বাকি কি হবে বলো তো? বাকিরা হবে সব ছাত্র। তাহলে বাদ দিলে আমরা কি করব? ঠিক বলেছো, বিয়োগ করব। তাহলে বিয়োগ ছাত্রী 3, এই বিয়োগ করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে দেখি তো আমাদের কয়জন ছাত্র থাকে। এটা আমরা কি একটু ডাক টেনে করি। দেখো, 1 2 3 4 5 6 7 8। শ্রেণীকক্ষে মনে করো যে 8 জন ছাত্রছাত্রী বসে আছে। এখানে এই 3 জন মনে করো ছাত্রী। তাহলে দেখি তো গুণে আমাদের ছাত্র কয়জন? 1 2 3 4 5। তাহলে আমরা পেয়ে গেলাম শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? ঠিক বলেছো, 5 জন। চলো আমরা লিখে ফেলি 5। শিক্ষার্থী বন্ধুরা, চলো 4-এর পরে আমরা 5 নম্বরে যে খালি ঘর পূরণ আছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরে আমাদের খালি ঘর পূরণে প্রথমে আমরা 2টি লক্ষ্য করছি। দেখো কি বলেছে, 5টি থেকে কয়টি বাদ দিলে 2টি থাকবে। এখানে আমরা একটু গুণে দেখি তো আমাদের কয়টি কার্ড আছে? 1 2 3 4 5। 5টি থেকে কয়টি বাদ দিলে আমাদের 2টি থাকবে? তাহলে আমাদের কয়টি আছে? 2টি আছে। এই 2টি মনে করো আমাদের আছে। তাহলে আমাদের বাদ গেল কয়টি? চলো আমরা একটু গুণে দেখি। 1 2 3। শিক্ষার্থী বন্ধুরা, 5টি থেকে কয়টি বাদ গেলে 2টি থাকে? ঠিক বলেছো, 3টি গেলে। তাহলে চলো আমরা খালি ঘরে 3 লিখে ফেলি। তাহলে কি হলো? 5 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে আমাদের কত থাকবে? 2 থাকবে, তাই না বন্ধুরা? 2 নম্বরে কি বলেছে? 7 বিয়োগ খালি ঘর সমান 3। তাহলে 7টি থেকে কতটি বাদ দিলে 3 থাকবে? একটু চিন্তা করো। এখানে দেখো আমাদের কয়টি কার্ড আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এই যে 7, এখানে আমার 7টি কার্ড আছে। এখন আমার কাছে আছে কয়টি কার্ড? 3টি কার্ড। তাহলে আমরা 3টি কার্ড একটু দাগ দিয়ে রাখি। এই 3টি কার্ড আমার কাছে এখন আছে। তাহলে আমরা বাদ দিয়েছি কয়টি কার্ড? চলো আমরা একটু গুণে দেখি। 1 2 3 4। তাহলে আমরা খালি ঘরে কি লিখবো? ঠিক বলেছো, 4 লিখবো। তাহলে কি হলো বন্ধুরা? 7টি থেকে যদি 4টি বাদ দেই, তাহলে কত থাকবে? 3টি থাকবে, তাই না? তাহলে 7 বিয়োগ 4 সমান 3। এবার বন্ধুরা চলো আমরা 5-এর যে 3 আর 4 আছে সেটির দিকে একটু লক্ষ্য করি। কি বলেছে? আমরা জানি না কতটি আছে, সেখান থেকে আমি যদি 4 বাদ দিই, তাহলে আমার থাকবে
2। তাহলে আমার প্রথমে কত ছিল একটু চিন্তা করো তো বন্ধুরা। কি বলেছে? আমার কাছে কিছু মনে করো এখানে কার্ড আছে, সেই কার্ড থেকে আমি যদি 4টি কার্ড বাদ দিয়ে দিই তাহলে আমার কার্ড থাকবে কয়টি? 2টি। তাহলে আমি একটু আমার কাছে যে কার্ডগুলো থাকবে একটু দাগ দিয়ে রাখি। এই 2টি কার্ড আমার থাকবে। আর কয়টি কার্ড আমি বাদ দিয়েছি? 4টি। 1 2 3 4। তাহলে এখন এখানে মোট কতগুলি কার্ড ছিল একটু বলো, চিন্তা করে বলো তো দেখি। ঠিক বলেছো, 1 2 3 4 5 6। তাহলে আমরা এই খালি ঘরে কত লিখবো? ঠিক বলেছো, 6 লিখবো। তাহলে কি হলো? 6 বিয়োগ 4 সমান 2। 6টি থেকে যদি 4টি বাদ দেই তাহলে আমাদের থাকবে 2। কি বন্ধুরা বুঝতে পেরেছো? চলো এটাও করে ফেলি। কত থেকে 5 বাদ দিলে আমার কাছে 4 থাকবে? আমরা জানি না আমার কাছে কতটি আছে, সেখান থেকে আমি 5 বাদ দেব। বাদ দিলে আমার কাছে থাকবে 4টি। তাহলে আমার কাছে যে 4টি আছে চলো আমরা একটু দাগ দিয়ে নেই। 1 2 3 4। মনে করো আমার কাছে এই 4টি আছে। আর আমি বাদ দিয়েছি কয়টি? 5টি। 1 2 3 4 5। এই 5টি আমি বাদ দিয়েছি। তাহলে আগে আমার কাছে কতগুলো ছিল? চলো আমরা একটু গুনে দেখি। সবগুলো মিলে আমার কয়টি হয়? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এই খালি ঘরে কত লিখবো বন্ধুরা? ঠিক বলেছো, 9 লিখবো। চলো লিখে ফেলি। তাহলে কি হলো? 9 বিয়োগ 5 সমান 4। 9টি থেকে 5টি বাদ দিলে 4টি থাকবে। তাহলে আবার বলছি, দেখো, 9 বিয়োগ 5 সমান 4। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম, খালি ঘর পূরণ করলাম, এগুলো কি তোমরা করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে তোমরা বাড়িতে আমি যেভাবে করেছি তোমরাও এই কাজগুলো কিন্তু বাড়িতে খাতায় সুন্দরভাবে করে রাখবে এবং বিদ্যালয় খোলার পরে তোমার গণিত বিষয় শিক্ষককে কিন্তু খাতাটা দেখাবে। তাহলে বন্ধুরা বাড়িতে সুন্দর থাকো, খেলাধুলা করো, বাবা মার কথা শুনবে, পাশাপাশি কিন্তু লেখাপড়াও করতে হবে। আর ওই যে আগে বলেছিলাম স্বাস্থ্যবিধি কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তাহলে সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
students, good morning. Hope you are fine in this COVID situation. Stay at home. Okay, dear students, let's begin the class with a greeting song. Good morning, good morning. Let's sing all together. Okay. Good morning, how are you today? I am fine, and I wish you a good day. Good morning, good morning. Okay, thank you. So, my dear students, please take a look onto the board what I'm going to do. সবাই এবার একটু বোর্ডের দিকে তাকাবে, দেখো আমি তোমাদের জন্য কি করছি। I hope you can recognize this picture. Can you tell me who is she? Yes, she is Rima. And we saw Rima did a lot of things from Sunday to Friday. Okay, my dear learners, আমরা আমাদের গত পাঠে রিমাকে দেখেছিলাম সানডে থেকে একেবারে ফ্রাইডে অবধি সে অনেক কাজ করেছে, তাই না? তার বাবা তাকে স্যাটারডেতে একটি সিড দিয়েছিল। এরপর সে কি করেছে? সিডটিকে টাবের ভেতর রেখেছে। she puts the seed in a tub. এরপর সে কি করেছে? ওয়াটার করেছে। she waters the seed. Then she put the tub in the sun. সে টাবটি সূর্যের নিচে রেখেছে। এরপর সে কি করেছে? সে আবার পানি দিয়েছে। এরপর সে অপেক্ষা করেছে। দেন ফ্রাইডেতে সে একটা স্মল প্ল্যান্ট দেখেছে, তাই না? নাও ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ টেল মি হোয়াট ডাজ শি ডু অন ওয়েডনেসডে? রিমা ওয়েডনেসডেতে কি করেছে, কি করে? হোয়াট ডাজ শি ডু? Rima waters the seed again on Wednesday. All right. Then, dear learners, can you tell me what does Rima do on Friday? Friday Rima ki kore? Yes. On Friday, Rima sees a small plant. So, my dear students, from Saturday to Friday,
এই 7টি দিনে রিমা যে কাজগুলো করে সে কাজগুলো আমরা দেখলাম। এবার আমরা এই 7টি দিনে রিমার এই যে মজার মজার কাজগুলো সে করেছে, সিড থেকে সে কি করে একটি প্ল্যান্ট পেয়েছে, এই পুরো কাজগুলো আমরা আরো একবার দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, I hope all of you can remember this picture. She is Rima and he is her father. And her father gives her a seed. Can you remember what day it is? On which day Rima's father gives her a seed? On Saturday. Exactly. On Saturday, Rima's father gives her a seed. All right. Dear students, in this picture, what does she do? Rima, this is Rima and this is a tub. And she is doing something. Can you remember? Yes. Here, Rima puts the seed in a tub. Okay. And can you tell me on which day Rima puts the seed in a tub? Rima কবে এই সিডটি টাবের ভেতর রেখেছিল? সানডে। On Sunday, Rima puts the seed in a tub. Okay. Now in the third picture, what does she do? She waters the seed. Okay, she waters the seed. On which day she waters? On Monday. On Monday, Rima waters the seed. Sombar, Rima seed e pani deয়. Here, what does she do? Rima put a tub in the sun. So, dear students, where does Rima put the tub? Can you tell me? Yes, in the sun. Rima puts the tub in the sun. Good. And can you tell me on which day Rima puts the tub in the sun? Very good. On Tuesday. Excellent job. Now, here, what does she do, my dear students? Yes, we saw this picture once before. On Monday, and she is doing the same thing on this day. What does she do here, my dear students? Can you tell me? Yes. Rima waters the seed again. Rima bije abar pani deয়. Very good. On which day? Exactly. On Wednesday. On Wednesday, Rima waters the seed again. Then, now, what does she do? Waits. Very good. So, Rima waits. On which day? Very good. On Thursday. On Thursday, Rima waits. Okay. Now, she is very happy in this day. So, what does she see on this day? Rima sees the small plant. Very good. On which day Rima sees the small plant? Can you tell me? Very good. On Friday, Rima sees a small plant. Very good. So, my dear students, আমরা কি শিখেছি তাহলে? On Saturday, Rima's father gives her a seed. শনিবার রিমার বাবা রিমাকে একটি সিড দেয়। On Saturday, দিনটি ছিল শনিবার। Then what day comes next? Very good. Sunday. So in a sentence, when we use the name of the week, যখন আমরা সপ্তাহের কোনো নাম ইংরেজিতে লিখবো তখন আমরা কোন ওয়ার্ডটি বিফোর দ্যাট কোন ওয়ার্ডটি আগে বসাবো? On. On Sunday. Okay? On Sunday, Rima puts the seed in a tub. রবিবার কি করেছে? রিমা
সিডটাকে টাবের ভেতর পুট করে, তাই না, রাখে। দেন on Monday, after Sunday, which day comes next? Monday. On Monday, Rima waters. Look, Rima waters in the seed. Waters the seed. On Monday, Rima waters the seed. And then, which day comes next to Monday? On Tuesday. Very good. On Tuesday, we see Rima puts the tub, isn't? Rima puts the tub. Where? In the sun. In the sun. On Tuesday, Rima puts the tub in the sun. Alright. Then, Tuesday, which day comes? Wednesday. On Wednesday, Rima waters the seed again. On Monday, she did it, and on Wednesday, she does the thing again, does this again. On Wednesday, Rima waters the seed again. Look here, she waters the seed. Okay. Now, then, after Wednesday, which day comes next? Thursday. On Thursday, Rima waits. Good. And then, which day comes next? Friday. On Friday. Very good. On Friday, what does she see? She sees something. Rima sees something. There is a small plant. There is a small plant. Okay? তাহলে আমরা দেখেছি শনিবার রিমার ফাদার রিমাকে একটি সিড দেয়। সানডে রিমা পুট দ্য সিড ইন আ টাব। টাবে রিমা ওই সিডটি পুট করে অন সানডে। দেন কামস মানডে। মানডে সে কি করে? ওয়াটার্স। শি ওয়াটার্স দ্য সিড, ইজন্ট? তারপর কোন ডেটি আসছে? মানডের পর কোন ডেটি এসেছে? টিউজডে। অন টিউজডে রিমা পুট দ্য টাব ইন দ্য সান। একদম সানের কাছে সে টাবটি রাখে। এরপর কোন ডেটি এসেছে? টিউজডের পর অন ওয়েনেসডে। অন ওয়েনেসডে রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন। রিমা পুনরায় সিডে পানি দেয়। এবং দেন অন থার্সডে বৃহস্পতিবার রিমা কি করে? ওয়েট করে, অপেক্ষা করে। এবং সবার শেষে অন ফ্রাইডে রিমা সিজ সামথিং অ্যান্ড দেয়ার ইজ আ স্মল প্ল্যান্ট, এবং সেখানে একটা প্ল্যান্ট দেখতে পায় অন ফ্রাইডে, শুক্রবার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাই যে রিমা স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত অনেক মজার মজার কাজ করে। স্যাটারডে রিমার বাবা রিমাকে একটি সিট দেয়। এরপর থেকে কিন্তু রিমার কাজ শুরু। রিমা সেই সিটটি টাবের ভেতর রাখে, এরপর সেখানে ওয়াটার পানি দেয়, তারপর সেটাকে সানের নিচে রাখে, তারপর কি করে? সে আবার পানি দেয়, দেন সে অপেক্ষা করে। এর পরবর্তী দিন আমরা দেখতে পাই অন ফ্রাইডে সে কিন্তু দেখে যে সেই ছোট্ট সিটটি থেকে একটা প্ল্যান্ট জন্মে যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও we will do the next task. Put the sentences in order. Number them from 1 to 4. Put the sentences in order. That means here we got some sentences are not in correct order. What we will do here, we will put the sentences in the right order. Okay? এখানে আমরা যে বাক্যগুলো দেখতে পাচ্ছি সে বাক্যগুলো এলোমেলো ভাবে আছে। তো আমাদের যে কাজ সেটি হলো প্রতিটি বাক্য খুব ভালো করে পড়তে হবে, এবং পড়ে আমাদের কাছে যেটা মনে হবে যে এই লাইনটি আগে আসতে পারে বা এই লাইনটি তারপরে আসতে পারে, সে অনুযায়ী আমরা তাকে নাম্বারিং করব। কিভাবে নাম্বার করব? যে লাইনটি আগে আসবে সেই লাইনটির নাম্বার থাকবে 1, যে লাইনটি 1 এর পরে আসবে তোমাদের কাছে মনে হবে সেটির নাম্বার তোমরা দিবে 2। এমনি করে তোমরা এই 4টি লাইন সঠিক অর্ডারে সাজাবে এবং নাম্বার দিবে 1 to 4। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম গোইং টু গিভ ইউ 2 minutes to complete this.
So, dear students, I hope all of you have done. Let's see the first sentence given here. Rima puts the seed in a tub. Okay, what are you thinking? It will be? All right, you are thinking this sentence will be number 2. Okay, now see, the picture is given in our text. What can we see? Yes, we can see on Sunday, Rima puts the seed in a tub. On Sunday. So, this sentence will be number 2. Very good. Now, the next sentence. Rima's father gives her a seed. All right. Are you thinking this sentence may be number 3? Okay, let's see the text. What can we see? Yes, on Saturday, Rima's father gives her a seed. So, this sentence will be 1 because Rima's father gives her a seed on Saturday. The third sentence, there is a small plant. So, this sentence, what are you thinking? This sentence will be in number 4 because there is a small plant Rima sees on Friday and it is the last sentence. So, we will give it number 4. On Friday. All right, so the last sentence, Rima puts the tub in the sun. So on which day? Rima puts the tub in the sun on Tuesday. So the number will be 3 here. On Tuesday. Rima puts the tub in the sun because in our text we can see in the 4th day on Tuesday Rima puts the tub in the sun. So my dear students, we can see Saturday, then Sunday, then Tuesday and then Friday. So as the Saturday is the first day of the week and Saturday Rima's father gave her a seed, so this sentence will be number 1. And then after Saturday on Sunday Rima puts the seed in a tub, so this sentence will be number 2 after number 1. Okay, then on Tuesday Rima puts the tub in the sun. So after Sunday the day is Monday, but here is no Monday, but after that we got Tuesday. So on Tuesday, Rima puts the tub in the sun. আমরা দেখতে পাই রিমা মঙ্গলবার টাবটি সূর্যের আলোতে রেখেছে। তো এটি হলো আমাদের তৃতীয় নাম্বার, থার্ড সেন্টেন্স। দেন অন ফ্রাইডে দেয়ার ইজ আ স্মল প্ল্যান্ট, এবং একদম শুক্রবার রিমা একটা স্মল প্ল্যান্ট দেখতে পায়, এবং এই লাইনটি হলো আমাদের
এই ধারাবাহিকতা বজায় রেখে এই লাইনটি হলো আমাদের fourth line বা number 4. We will give this line, give this sentence number 4. Okay, dear students, I hope all of you have done this correctly. It is the end of our class. So before ending, we have to take our homework, right? Now, our today's homework is to fill up the gaps. আমাদের আজকে আমরা কি করতে হবে, আমাদের একটা fill up the gap করতে হবে বাড়ির কাজ হিসেবে। 5টি সেন্টেন্স এখানে দেয়া আছে। ফার্স্ট সেন্টেন্স, অন সানডে রিমা দেন গ্যাপ দ্য সিড ইন আ টাব। তাহলে অন সানডে রিমা কি করেছে, কি করে সেটি তোমাকে এই গ্যাপের লিখতে হবে। দেন সেকেন্ড সেন্টেন্স, অন দেন গ্যাপ অ্যান্ড দেন এগেইন গ্যাপ রিমা ওয়াটার্স দ্য প্ল্যান্ট। তোমাদের নিশ্চয়ই মনে আছে রিমা দুদিন প্ল্যান্টে ওয়াটার করে, তাই না, পানি দেয়। তো সেই দিনগুলোর নাম তোমরা কিন্তু এই গ্যাপে লিখবে। প্রথম পানি সে কোন দিন দিয়েছে এবং দ্বিতীয় পানি সে কোন দিন দিয়েছে সেই দিনের নামটি তোমরা লিখবে। দেন থার্ড সেন্টেন্স, রিমা ওয়েটস দেন গ্যাপ। রিমা অপেক্ষা করে, কবে অপেক্ষা করে, অন যে দিনটিতে সে অপেক্ষা করে সেই দিনটির নাম তোমাকে লিখতে হবে। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে দিনের নামের শুরুতে আমাদের কোন শব্দটি ব্যবহার করতে হয়, ভেরি গুড, অন। অন দিয়ে আমাকে ডেজ অফ দ্য উইকের যে কোনো একটা ডে লিখতে হয় ইন এ সেন্টেন্স, যখন সেটা বাক্যে আমরা প্রয়োগ করি। দেন 4, অন দেন গ্যাপ রিমা সিজ সামথিং। অন যে দিনটিতে রিমা কিছু একটা দেখতে পায় সেই দিনের নামটি তোমাকে এই গ্যাপটিতে লিখতে হবে। দেন দ্য লাস্ট সেন্টেন্স, দেয়ার ইজ আ স্মল দেন গ্যাপ। সে স্মল কি দেখে, সেখানে কি দেখা যায় সেই শব্দটি তোমরা এই গ্যাপে লিখবে। So my dear students, that's all for this moment. Wish to see you in the next class. Stay safe, stay home, keep learning. Thank you. স্বাধীনতার পর বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠনের সংগ্রাম শুরু করেছিলেন। দেশের সাথে বিশ্বের সুদূর প্রসারী সংযোগের জন্য 1975 সালের 14 জুন রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বঙ্গবন্ধু দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেন। তার প্রচেষ্টায় বাংলাদেশ 1973 সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU এর সদস্যপদ লাভ করে। 1975 দীর্ঘ 2 দশক পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1996 সাল থেকে 2001 পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশকে প্রযুক্তির মহাসড়কে যুক্ত করেন। প্রতি বছর 10,000 প্রোগ্রামার তৈরির জন্য তিনি বিশেষ উদ্যোগ নেন। কম্পিউটারের ওপর ভ্যাট ট্যাক্স প্রত্যাহার এবং একাধিক অপারেটরকে সুযোগ দিয়ে মোবাইল ফোন সবার নাগালে পৌঁছে দেয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালের 12 ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন এবং 2021 সালের মধ্যে তা বাস্তবায়নের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশবাসী চায় সন্ত্রাস ও দুর্নীতির কলুষতা মুক্ত একটি ন্যায়ভিত্তিক সুন্দর সমাজ ও উন্নয়নের পথে দ্রুত অগ্রসরমান আধুনিক বাংলাদেশ নির্মাণ করতে। 2009 সালে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় রূপকল্প 2021 বাস্তবায়নে
ডিজিটাল বাংলাদেশের পথে যাত্রা শুরু করেন। ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল, অপ্রতিরোধ্য অগ্রগতির বিস্ময়। 2009 সালের আগে তথ্য প্রযুক্তি খাতে দেশের বৈদেশিক আয় ছিল 26 মিলিয়ন মার্কিন ডলার। 2008 সালে দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল 4.46 কোটি। 2019 সালের জুন মাস পর্যন্ত তা 15 কোটি 90 লাখে উন্নীত হয়। এ সময়ে ইন্টারনেট গ্রাহক 8 লাখ থেকে বেড়ে 9.5 কোটি অতিক্রম করে। মোবাইল ফোন ব্যবহারে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এখন 8ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী দ্য ভিশনারি লিডার মর্যাদা লাভ করেছেন। বর্তমান সরকারের হাত ধরেই 2013 সালে মোবাইল ফোনে 3G সেবা চালু হয়। হ্যাঁ, আমি ভালো। তুমি কেমন আছো? আমার স্কুলের বন্ধুরা সবাই ভালো আছে? 2018 সালের 13 ফেব্রুয়ারি 4G সেবা এবং স্পেকট্রাম ইউটিলিটি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের অগ্রগতির এক নতুন দিগন্ত সূচিত হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ 2018 সালের 25 জুলাই ঢাকায় 5G সেবার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী 2023 সালের মধ্যে 5G প্রযুক্তি চালু করার কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাসোসিও আইটি পুরস্কারে ভূষিত করা হয়। ঢাকায় তৎকালীন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মোস্তফা জব্বারের উপস্থিতিতে অ্যাসোসিও প্রেসিডেন্ট মিস্টার লুই কিয়েন লিওয়ান প্রধানমন্ত্রীর হাতে সম্মানসূচক এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU পুরস্কার লাভ করেন। প্রধানমন্ত্রী এই পুরস্কার দেশের তরুণ সমাজকে উৎসর্গ করেন। ডাক সেবা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে 8,500টি ডাকঘরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের মাধ্যমে ডিজিটাল ডাক সার্ভিস চালু করার কার্যক্রম শুরু হয়েছে। এজন্য দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স এর ডিজিটাল অপরচুনিটি ক্যাটাগরিতে বাংলাদেশ মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। 2,750টি ডাকঘরে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস EMTS এবং 1,438টি ডাকঘরে পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার 20টি ডাকঘরে ই-কমার্স চালু হয়েছে। শিগগিরই এই সেবা সারা দেশে সম্প্রসারিত হবে। সম্প্রতি ডাক বিভাগ সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনের প্রয়োজনে নগদ সেবা চালু করেছে। ডাক সেবায় মেইল ও ক্যাশ পরিবহনের জন্য 118টি মেইল গাড়ি ডাক পরিবহন বহরে যুক্ত হয়েছে। 23,000 অবিভাগীয় ডাক কর্মচারীর মাসিক ভাতা 77% বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি ডাক মাশুলের হার সংশোধন করে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। চালু করা হচ্ছে ডিজিটাল ওয়ালেট ডাক টাকা। ঢাকার আগারগাঁওয়ে প্রায় 92 কোটি টাকা ব্যয়ে ডাক অধিদপ্তরের 14 তলা বিশিষ্ট সদর দপ্তর ডাক ভবন নির্মাণ করা হয়েছে। ডাক বাক্সের আদলে নির্মিত নান্দনিক এই ভবনে রয়েছে আধুনিক সকল সুবিধার ব্যবস্থা। হাওর ও দুর্গম দ্বীপ অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে SOF এর অর্থায়নে টেলিটক, বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি এবং ICT বিভাগের মাধ্যমে 3টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের টেলিফোন এক্সচেঞ্জগুলো এখন ডিজিটাল। ঢাকা ও চট্টগ্রামে IP বেসড আধুনিক এক্সচেঞ্জ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত হচ্ছে। .বাংলা ও .BD ডোমেইনের চার্জ হ্রাস করা হয়েছে। BTCL ল্যান্ড ফোনের লাইন রেন্ট বাতিল
150 টাকায় যত খুশি তত কথা এবং অন্য অপারেটরে 52 পয়সা মিনিটে কথা বলার সুযোগ সৃষ্টির মাধ্যমে বিটিসিএল ল্যান্ডফোন অধিকতর গ্রাহক বান্ধব করার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সুন্দরবন সহ 3টি দুর্গম পার্বত্য জেলার সব উপজেলায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেসিস 2010 সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর এই প্রতিষ্ঠান দোয়েল ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করার কাজ শুরু করে। ইতিমধ্যে বাংলাদেশের উৎপাদিত কম্পিউটার ও ল্যাপটপ নাইজেরিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। টেলিফোন শিল্প সংস্থায় ডিজিটাল টেলিফোন সেট এবং ডিজিটাল PABX সেট নির্মাণ প্ল্যান্ট রয়েছে। আরও আছে মোবাইল ফোন, ব্যাটারি ও চার্জার প্ল্যান্ট। বিদ্যুৎ বিভাগের চাহিদা অনুযায়ী বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা ডিজিটাল এনার্জি মিটার তৈরি করছে। সরকারের প্রযুক্তি বান্ধব নীতির ফলে স্যামসাং বাংলাদেশে মোবাইল উৎপাদন কারখানা চালু করেছে। দেশীয় 8টি কোম্পানি উন্নত মানের মোবাইল উৎপাদন ও বাজারজাত করছে। এসব কোম্পানি এখন দেশীয় চাহিদার শতকরা 30% মিটিয়ে থাকে, যা সহসাই 100% উন্নীত হবে। 2008 সালে কক্সবাজারে দেশের একটিমাত্র সাবমেরিন কেবল সংযোগ ছিল। বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ছিল মাত্র 7.5 গিগাবাইট পার সেকেন্ড বা জিবিপিএস। গত 10.5 বছরে ব্যান্ডউইথ ব্যবহার বৃদ্ধি পেয়ে 1250 জিবিপিএস এ উন্নীত হয়েছে। এখন পটুয়াখালীর কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপিত হয়েছে। এর মাধ্যমে ক্রমান্বয়ে 1500 জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে। দেশের ব্যান্ডউইথ সক্ষমতা 2009 সালের 40 জিবিপিএস থেকে বেড়ে 1800 জিবিপিএস এ উন্নীত হয়েছে। শিগগিরই তা 2600 জিবিপিএস এ উন্নীত হবে। দেশে তৃতীয় সাবমেরিন কেবল সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে BSCCL ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় 10 জিবিপিএস আইপি ব্যান্ডউইথ সরবরাহ করছে। পরে তা 40 জিবিপিএস পর্যন্ত বাড়তে পারে। ইন্টারনেট ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য প্রতি এমবিপিএস 180 টাকায় নির্ধারণ করা হয়েছে। 2008 সালে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের মূল্য ছিল 27,000 টাকা। 2018 সালের 12 মে মহাকাশে বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের 57তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। এতে প্রত্যন্ত অঞ্চলে ও ব্যাংকিং সেবা সহ টেলিমেডিসিন ও দূর নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা প্রসার আরও সহজ হবে। প্রাকৃতিক দুর্যোগে মোবাইল নেটওয়ার্ক অচল হলে স্যাটেলাইটের মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। দেশের 35,000 জাহাজ স্যাটেলাইট সার্ভিস প্রদানের লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2019 সালের 1 অক্টোবর থেকে দেশের সকল টিভি চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করেছে। 1997 সালে দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের এই প্রক্রিয়া শুরু করেন। 2001 সালের পর এই প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়। 2009 সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশকে মহাকাশে পৌঁছানোর যাত্রা শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি অনুধাবন করেছিলেন
বহির্বিশ্বের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করতে না পারলে অগ্রগতি ও প্রগতির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এজন্য তিনি রাঙামাটির বেতবুনিয়ায় প্রথম উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেন, যার সাহায্যে তথ্য উপাত্ত আদান প্রদানের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়। আজ আমরা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি নিজস্ব উপগ্রহ বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে গাজীপুরের জয়দেবপুরে স্থাপিত হয়েছে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র 1 এর প্রাইমারি গ্রাউন্ড স্টেশন। একই সাথে রাঙ্গামাটির বেতবুনিয়ায় স্থাপিত হয়েছে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র 2 এর সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড স্টেশন দুটি উদ্বোধন করেছেন। আমাদের দেশের ছেলে মেয়েরা তারা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে। এখন আমাদের ছেলেমেয়েরা স্পেস বিজ্ঞান সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবে, তার দেশে থাক বিদেশে থাক, যা আমাদের দেশের জন্য কাজে লাগবে। বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। এছাড়াও মোবাইল সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি এমএনপি সার্ভিস চালু করা হয়েছে এবং এসএমপি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। মোবাইল টাওয়ার শেয়ারিং লাইসেন্স প্রদান এবং IMEI ডাটা সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। মোবাইল সেবার সুষ্ঠু প্রতিযোগিতা ও গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে বিভিন্ন নীতিমালা এবং গৃহীত হয়েছে বিভিন্ন কর্মকৌশল। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে। এই আইনের আলোকে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 24,000 পর্ন সাইট এবং 2,000 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। গুজব মনিটরিংও প্রতিরোধ করা হচ্ছে। গত এক দশকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ। 2019 সালের 8 থেকে 12 এপ্রিল জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির ফলো আপ ফোরামের চেয়ারম্যান হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মুস্তফা জব্বার সফলতার সাথে দায়িত্ব পালন করেন, যা ছিল দেশের জন্য বিরল গৌরব ও সম্মানের। এই অর্জন দেশের টেলিযোগাযোগ খাতে বিশ্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির প্রতিফলন। বিশ্বের 80টিরও বেশি দেশে এখন সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশ। রাজধানীর অদূরে কালিয়াকৈরে গড়ে উঠেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। তথ্য প্রযুক্তিগত সরঞ্জাম উৎপাদনের ব্যবসা কেন্দ্র হিসেবে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এই সিটিকে বেছে নিয়েছে। যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কও এখন দেশি বিদেশি বিভিন্ন আইটি সংস্থার ব্যবসা কেন্দ্র। উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহীতেও গড়ে উঠছে এ ধরনের বঙ্গবন্ধু সিলিকন টাওয়ার। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের প্রজ্ঞাবান নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন উদ্যোগে দেশের প্রায় 4,000 ইউনিয়ন ফাইবার অপটিক্স নেটওয়ার্কের আওতায় এসেছে। 2020 সালের মধ্যে অবশিষ্ট 736টি দুর্গম অঞ্চলও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আসবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে 40টি চর, দ্বীপ এবং 40টি বিলুপ্ত ছিটমহলে পৌঁছে দেওয়া হবে ফাইবার ব্রডব্যান্ডের আওতায় আসবে। তথ্য প্রযুক্তির এই ধারা অব্যাহত থাকলে 2041 সালে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সামিল হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ।
মাও সে তুং লেনিন, দেখা হয় নাই বীর ক্ষুদিরাম অথবা সূর্য সেন। দেখেছি কেবল শাসন শোষণে মানুষ যে নির্জীব, দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিব, দেখেছি শেখ মুজিব, দেখেছি শেখ মুজিব। দেখা হয় নাই ব্রিটিশ শাসন, দেখি নাই আমি নবাবী আমল, দেখেছি কেবল শোষিতের প্রতি শাসকের অবিচার। আমি দেখেছি জনতা রাজপথে নামে ফিরে পেতে অধিকার, ফিরে পেতে অধিকার, ফিরে পেতে অধিকার। মহাকাব্য যে পড়া হয় নাই, পড়ি নাই ইতিহাস, শুনেছি কেবল ৭ই মার্চের মানুষের উচ্ছ্বাস। নিপীড়িত যত অত্যাচারিত গণমানুষের নেতা, এসেছিল সে যে শুভ্র বসনে, বলেছিল স্বাধীনতা, বলেছিল স্বাধীনতা, বলেছিল স্বাধীনতা। মনে হয়েছিল বজ্র নিনাদে তুর্য তুলেছে তান, গেয়েছিল কবি সেই দিন যেন মুক্তির জয়গান। লক্ষ জনতা ফেটে পড়েছিল সেই কণ্ঠের সাথে, বলেছিল আর স্বাধিকার নয়, স্বাধীনতা চাই আগে, স্বাধীনতা চাই আগে, স্বাধীনতা চাই আগে। সংগ্রাম যদি হতে হয় তবে হতে হবে মুক্তির, স্বাধীনতা চাই স্বাধীনতা, শুধু স্বাধীনতা বাঙালির। স্বাধীনতা চাই স্বাধীনতা, শুধু স্বাধীনতা বাঙালির। স্বাধীনতা চাই স্বাধীনতা, শুধু স্বাধীনতা।